বেইজিংয়ের ভোর তখন কুয়াশায় ঢাকা। শীতের বাতাস কাচের জানালায় ধাক্কা দিচ্ছে, কিন্তু এক বিশাল এয়ারফিল্ডে রাতভর জ্বলছে সাদা আলো। একটি কালো ত্রিভুজাকার ছায়া রানওয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। কোনো পাইলট নেই, কোনো ককপিট নেই। তার পাশে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের কিছু বিজ্ঞানী। একজন ধীরে বললেন, চাইহং 7 রেডি ফর টেক অফ। দূরে বিশাল পর্দায় কাউন্টডাউন শুরু হলো। 10, 9, 8 মুহূর্তের মধ্যে আকাশ ফেটে উঠল এক নিঃশব্দ শিখায়। স্টেলথ বোম্বার ড্রোন CH-7 আকাশে উঠল কোনো পাইলট ছাড়াই। রাডারে তার উপস্থিতি নেই, কিন্তু স্যাটেলাইটে দেখা গেল এক কালো বিন্দু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে দিগন্তে। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া লিখল, আর চীন এমন এক প্রযুক্তির দ্বার উন্মোচন করল যা ভবিষ্যতের যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দেবে। আর বিবিসির ডিফেন্স অ্যানালিস্ট মাইকেল ক্লার্ক মন্তব্য করলেন, যুদ্ধক্ষেত্রে আর সৈন্য নয়, তথ্য ও অ্যালগোরিদমই হবে মূল অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভিয়েতনাম, যেখানে যুদ্ধ মানে ছিল রক্ত, মাটি আর লক্ষ সেনার কোলাহল। কিন্তু 2025 সালে এসে দৃশ্যটা পুরো বদলে গেছে। আধুনিক যুদ্ধ এখন ম্যান পাওয়ার নয়, মেশিন পাওয়ারের। এআই চালিত ড্রোন, আনম্যান্ড বোম্বার, স্মার্ট মিসাইল। এখন প্রতিটি দেশ বুঝেছে মানুষ নয়, প্রযুক্তি নিরাপত্তার চাবিকাঠি। চীন এই ধারণাকে বাস্তব রূপ দিয়েছে। তারা বিশ্বাস করে, যদি শত্রু দূর থেকে শনাক্ত হয়, যদি প্রতিটি সিদ্ধান্ত নেয় অ্যালগোরিদম, তবে যুদ্ধের ক্ষয়ক্ষতি নয়, শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে জন্ম নিয়েছে CH-7, যাকে পশ্চিমারা বলছে গোস্ট বার্ড অফ এশিয়া। চাইহং মানে রেইনবো। চীনের এই সিরিজের ড্রোনের মধ্যে CH-7 সবচেয়ে গোপনীয়। প্রথম প্রোটোটাইপ উন্মোচিত হয় 2018 সালে, কিন্তু 2024 সালের চায়না এয়ার শোতে প্রথমবার এটি প্রকাশ্যে দেখা যায়। কালো কার্বন ফ্রেম, কোনো জানালা নেই, পুরোপুরি স্টেলথি বডি। প্রযুক্তিগতভাবে এটি একটি আনম্যান্ড স্টেলথ বোম্বার, যার দৈর্ঘ্য 10 মিটার, ওজন 10 টন, ঘন্টায় গতি 926 কিলোমিটার এবং একটানা 15 ঘন্টা উড়তে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর দিক, এর রেঞ্জ প্রায় 13,000 কিলোমিটার। মানে বেইজিং থেকে এটি উড়ে গিয়ে সান ফ্রান্সিসকোর ওপর হামলা চালিয়ে ফিরে আসতে পারে, রাডারে ধরা না পড়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, CH-7 হবে এশিয়ার প্রথম আনম্যান্ড স্টেলথ বোম্বার, যার রাডার সিগনেচার মানুষের হাতের তালুর চেয়েও ছোট। চীনের প্রতিরক্ষা বিশ্লেষক কর্নেল লু হাও বলেন, এই প্রযুক্তি শত্রুর চোখকে অন্ধ করে দেবে। রাডার যতই উন্নত হোক, ডেটার অভাবে তারা হার মানবে। চীনের এই সফল পরীক্ষার পরদিনই ওয়াশিংটনে পেন্টাগন এক জরুরি ব্রিফিং ডাকে। সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব মন্তব্য করেন, আমরা স্বীকার করছি বেইজিং আমাদের চেয়ে অন্তত 3 ধাপ এগিয়ে গেছে ড্রোন প্রযুক্তিতে। ওয়াশিংটন পোস্ট লিখল, চীনের CH-7 এখন যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোম্বারের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করছে। একে আর শুধু ড্রোন বলা যায় না, এটি যুদ্ধের নতুন প্রতীক। বিশেষজ্ঞ রিচার্ড ফিশার বলেন, চীনের এআই ভিত্তিক ওয়ার কন্ট্রোল সিস্টেম এতটাই উন্নত যে এই ড্রোন নিজেই মিশন নির্ধারণ করে, লক্ষ্য বেছে নেয় এবং সফলতার পর রিপোর্ট দেয়। একই সময়ে ইউরোপে ফাইন্যান্সিয়াল টাইমস বিশ্লেষণ করে বলল, এই প্রযুক্তি শুধুমাত্র সামরিক নয়, রাজনৈতিকও। চীন এখন বিশ্বের প্রতিটি সংঘাতে প্রভাব বিস্তারের নতুন মাধ্যম পেয়ে গেছে। যুদ্ধ শুধু এশিয়ার নয়, এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশেও। চীন ইতিমধ্যে ইরানের সঙ্গে গোপন চুক্তি করেছে ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং CH-7 এর নির্দিষ্ট কিছু প্রযুক্তি হস্তান্তর করতে। দ্য গার্ডিয়ান ইরান ডেস্ক জানিয়েছে, চীনা ইঞ্জিনিয়াররা বর্তমানে ইরানের কারমান প্রদেশে প্রযুক্তি বিনিময়ের কাজে নিযুক্ত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি বলেন, আমরা চাই প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা। চীন আমাদের সেই স্বপ্ন পূরণে সহযোগিতা করছে। ইরান এর আগে যুক্তরাষ্ট্রের RQ-170 ড্রোনের নকল তৈরি করে সফলতা পেয়েছিল। এবার তারা প্রস্তুতি নিচ্ছে এক ছোট সংস্করণের বোম্বার ড্রোন তৈরির, যা চীনা নির্দেশনায় তৈরি হবে এবং ইসরায়েলের গভীরে প্রবেশ করে বোমা বর্ষণ করতে সক্ষম হবে। আল জাজিরা মিডল ইস্ট মন্তব্য করেছে, যদি ইরান চীনের প্রযুক্তি পায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ আর আমেরিকা বা ইসরায়েলের একছত্র নিয়ন্ত্রণে থাকবে না। চীনের লক্ষ্য শুধু প্রতিরক্ষা নয়, তারা চায় পৃথিবীর প্রতিটি থিয়েটারে নজরদারি ক্ষমতা। এই CH-7 এখন শুধু আকাশ নয়, সমুদ্র ও মহাশূন্যকেও সংযুক্ত করছে। চীনের সামরিক বিজ্ঞান একাডেমি জানিয়েছে, CH-7 ভবিষ্যতে হাইপারসনিক মিসাইল বহন করবে, যেগুলো শব্দের গতির 5 গুণে উড়বে। এই মিসাইলগুলোকে একত্র করে তৈরি হচ্ছে একটি হাইব্রিড কিল চেইন, যেখানে একই সঙ্গে ড্রোন, স্যাটেলাইট ও সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম কাজ করবে। ডিফেন্স নিউজ এশিয়া বিশ্লেষণ করেছে, চীনের এই স্ট্র্যাটেজি অ্যান্টি অ্যাক্সেস
ডিনায়াল জোন তৈরি করবে, যেখানে মার্কিন ঘাঁটিগুলো প্রবেশই করতে পারবে না। দক্ষিণ চীন সাগরে এখন প্রতিদিন কয়েক ডজন CH-7 নজরদারিতে থাকে। এরা শুধুমাত্র ভিডিও রেকর্ড করে না, প্রতিটি শত্রু রাডারের তরঙ্গও বিশ্লেষণ করে এবং মুহূর্তেই সেই ডেটা বেইজিংয়ে পাঠিয়ে দেয়। আজকের যুদ্ধক্ষেত্রে সৈনিক শুধু একজন অপারেটর, তার সামনে স্ক্রিন, হাতে কন্ট্রোলার। সে বোতাম টিপলেই 1000 কিলোমিটার দূরে আগুনের গোলা নেমে আসে। এই বাস্তবতা স্বীকার করছেন যুক্তরাষ্ট্রের কৌশলবিদ ডক্টর জোসেফ স্ট্যানলি। 21 শতকের যুদ্ধ মানুষ নয়, অ্যালগোরিদম লড়বে। যে দেশ তার মেশিনকে শেখাতে পারবে সেই পৃথিবী শাসন করবে। চীন এখন সেই শেখানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে। তারা শুধু অস্ত্র তৈরি করছে না, তৈরি করছে নিজের সিদ্ধান্ত নিতে পারা অস্ত্র। রাত 3টা। বেইজিংয়ের সামরিক সেন্টারে মনিটরগুলোয় শুধু নীল আলো। একজন তরুণ অফিসার ফিসফিস করে বলল, স্যার, CH-7 মিশন শেষ করেছে। টার্গেট ধ্বংস, রাডারে শনাক্ত হয়নি। চিফ কমান্ডার নিঃশব্দে চোখ বন্ধ করলেন। দেখলে, একদিন তারা ভেবেছিল আমরা পিছিয়ে আছি, এখন আকাশ আমাদের। বাইরে ভোরের আলো ফুটছে, পূর্ব দিগন্তে সূর্য উঠছে, আর সেই আলোয় লালচে হয়ে আছে এক নতুন যুগের প্রতিচ্ছবি, যেখানে যুদ্ধ মানে আর বন্দুক নয়, কোডের ভাষা। যেখানে সৈনিক মানে আর মানুষ নয়, বুদ্ধিমান মেশিন। আর সেই মেশিনের ছায়া ছড়িয়ে পড়ছে চীনের আকাশ থেকে ইরানের মরুভূমি পর্যন্ত। একটা নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে, নিঃশব্দে, রাডারের বাইরে, মানবতার সীমা ছাড়িয়ে। পেন্টাগনে আলোচনায় ডক্টর জোসেফ স্ট্যানলি সতর্ক করলেন, পরবর্তী বিশ্বযুদ্ধ মাটিতে নয়, শুরু হবে আকাশের নিরাপত্তায়। চীনের রাজধানীতে এক প্রতিরক্ষা সম্মেলনে সাংবাদিকদের সামনে চীনের প্রতিরক্ষা মুখপাত্র বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের ঘাঁটির দিকে তাকায়, তাকে রাডারে দেখা যাবে না, শুধু বিস্ফোরণের আলোয়। বক্তব্য শেষ হতেই ঘরে নেমে আসে নিস্তব্ধতা। সবার মনে একটাই প্রশ্ন, যদি যুদ্ধ আর মানুষ না করে, তাহলে সিদ্ধান্ত নেবে কে? AI নাকি সেই দেশ যে অ্যালগোরিদমের মালিক? বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে, যেখানে নীরব আকাশের নিচে ধীরে ধীরে জেগে উঠছে প্রযুক্তির আগুন। আর সেই আগুনের ছায়ায় বদলে যাচ্ছে ভূরাজনীতির মানচিত্র, মানুষের ভবিষ্যৎ এবং যুদ্ধের নীতি, সবকিছু। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে তখন রাত 2:30। বৃষ্টির পর শহর নিস্তব্ধ, শুধু দূরের কোনো পাহাড় থেকে গড়িয়ে আসা বজ্রপাতের শব্দ। রাষ্ট্রপতি ভবনের উপর ঘন কালো মেঘ ঝুলে আছে। ভেতরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ডেস্কের সামনে বসে আছেন, হাতে পুরনো একটি নোটবুক, যেটি একসময় হুগো চাভেজ উপহার দিয়েছিলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে একরকম অনমনীয় সাহস। দরজায় হালকা শব্দ হলো, প্রথমে ধাতব করা, তারপর গুলির শব্দ। মুহূর্তের মধ্যে রাষ্ট্রপতি ভবনের চারপাশে নেমে এলো আমেরিকান ঘোস্ট ইউনিট। তারা এসেছে কোনো ঘোষণার আগেই, কোনো আলো ছাড়াই। স্যাটেলাইট ও ড্রোনের নির্দেশনায় অপারেশনটি শুরু হয় রাত 2:17 শেষ হয় মাত্র 42 মিনিটে। ভোর হওয়ার আগেই প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং তার নিরাপত্তা প্রধান সবাইকে এক গোপন বিমানে তুলে নিয়ে যাওয়া হয় ভেনিজুয়েলার বাইরে। সকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন, নিকোলাস মাদুরো এখন নিরাপদ হেফাজতে। এটি মানবতার জয়। কিন্তু বাস্তবে এটি ছিল ইতিহাসের নতুন অধ্যায়, এক রক্তহীন অভ্যুত্থান, যেখানে বোমা বা মিসাইল নয়, কাজ করেছে নিখুঁত সময়, প্রযুক্তি ও গোয়েন্দা মনস্তত্ত্ব। বিশ্ব সামরিক অভিধানে এর নতুন নাম প্রিসিশন রেজিম চেঞ্জ বা নিখুঁত শাসন পরিবর্তন। বিশ্বযুদ্ধের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে তার নিজ বাসভবনে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করার ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলও প্রথমে এই পরিকল্পনাকে পাগলামি বলেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য এটি ছিল এক ক্যালকুলেটেড গেম। ইরাক, আফগানিস্তান কিংবা লিবিয়ার মতো ব্যর্থ অভিযানের অভিজ্ঞতা থেকে ট্রাম্প একটি শিক্ষা নিয়েছিলেন, শত্রুর পুরো দেশকে নয়, শুধু তার মাথাটাকে টার্গেট করো। এই নীতি পরবর্তীতে পরিণত হয় টপ ডাউন স্ট্রাইক মডেলে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা একে বলছেন পেন্টাগনের নীরব বিপ্লব, যেখানে সেনা পাঠানো হয় না পুরো দেশ দখলে, বরং ক্ষমতার কেন্দ্রকে নিঃশব্দে গুঁড়িয়ে দেওয়া হয়। মাদুরো অভিযানে সেটি ঘটেছিল। গোটা মিশন পরিচালিত হয়েছিল CIA, ডেল্টা ফোর্স ও স্পেস কমান্ডের সমন্বয়ে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম, হক আই ওমেগা, মাদুরোর প্রতিটি গতিবিধি 9 মাস ধরে পর্যবেক্ষণ করেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, একটি গুলি ছোড়ার আগেই পুরো শাসন কাঠামোকে ধসিয়ে দেওয়া। এবং সেটিই ঘটল। রক্তপাত হলো না, প্রতিরোধ করে ওঠার আগেই ক্ষমতার কেন্দ্র অদৃশ্য হয়ে গেল। বিশ্বজুড়ে সামরিক কৌশলবিদরা বললেন, এটাই ভবিষ্যতের যুদ্ধ, যেখানে ট্যাঙ্ক নয়, ঘড়ির কাঁটা দিয়ে জয় নির্ধারিত হয়।
নিকোলাস মাদুরো ছিলেন এমন এক শাসক যিনি একদিকে ওয়াশিংটনের চাপে দমে যাননি, আবার অন্যদিকে দেশের অর্থনীতিকেও পতনের মুখে ঠেলে দিয়েছিলেন। ভেনেজুয়েলার তেলের রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড়, কিন্তু সেই তেল এখন পরিণত হয়েছে অভিশাপে। তেল বিক্রি বন্ধ, নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ দুর্নীতিতে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছিল। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে মাদুরো কেবল এক স্বৈর শাসকই নন, তিনি ছিলেন আমেরিকার প্রভাবলয়ের সবচেয়ে বড় প্রতিবন্ধক। কারণ মাদুরোর পাশে ছিল ইরান, রাশিয়া ও চীন। তেহরান থেকে গোপনে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচ্ছিল ভেনেজুয়েলা। আর ঠিক 24 ঘন্টা আগেই মাদুরো ঘোষণা দিয়েছিলেন, ইরান আমাদের আকাশ প্রতিরক্ষা দিয়েছে বিনামূল্যে। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটন থেকে আসে নির্দেশ, অপারেশন সাইলেন্ট থান্ডার শুরু করো। বিশ্ব রাজনীতির বোর্ডে এটি ছিল এক নিখুঁত প্রতিক্রিয়া। একটি দেশের প্রেসিডেন্ট যিনি ঘোষণা করেছিলেন আমরা আমেরিকার বিরুদ্ধে লড়ব, সেই মানুষটিকে আমেরিকান কমান্ডোরা ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেল। এটি শুধু ভেনেজুয়েলার পতন নয়, এটি ইরানের ওপরও এক অদৃশ্য চাপ। অভিযান শেষ হওয়ার পরদিন সকালে লন্ডন, মস্কো, বেইজিং সব রাজধানীতেই শুরু হয় জরুরি বৈঠক। রাশিয়া বলল এটি রাষ্ট্রীয় সন্ত্রাস। চীন বলল এই ধরনের হস্তক্ষেপ বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করবে। কিন্তু ট্রাম্প শুধু হাসলেন। তিনি টুইট করলেন, আমরা চাই শান্তি, কিন্তু প্রয়োজনে শান্তির জন্য ঝড় তুলি। বিশ্ব বিশ্লেষকরা বুঝলেন এটি কেবল মাদুরোকে সরানো নয়, বরং এক প্রতীকী বার্তা। যদি আমেরিকা সিদ্ধান্ত নেয়, কোনো নেতা নিরাপদ নন। এখন সবচেয়ে বেশি শঙ্কায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিশেষ করে ইরান। কারণ ট্রাম্প বহুবার প্রকাশ্যে বলেছেন, তেহরান যদি হুমকি দেয় আমরা ভাববো না, আমরা করব। এবং এখন যখন ভেনেজুয়েলা পড়ে গেছে, তখন খামেনির তেহরান হয়তো পরবর্তী বোর্ডে। ইরান বুঝে গেছে খেলাটা বদলে গেছে। যেখানে একসময় আমেরিকার আক্রমণ মানে ছিল কয়েক হাজার সৈন্য ও দীর্ঘ যুদ্ধ, এখন তা হতে পারে এক রাতের অভিযান। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি তাই বিপ্লবী গার্ডকে সতর্ক করেছেন, শত্রু এখন ছায়ার মতো, তোমরা আলো জ্বালাতে পারবে না। তেহরানের আকাশে রাতভর চলতে থাকে ড্রোন ও জেটের টহল, কিন্তু আতঙ্ক এখন মানসিক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানে আমেরিকা যদি সত্যিই সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো সতর্কবার্তা ছাড়াই অপারেশন শুরু হতে পারে। সেখানে প্রশ্ন একটাই, ওয়াশিংটনের পরবর্তী টার্গেট কি তেহরান? কারণ আমেরিকার জন্য ইরান কেবল শত্রু নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রতীক, যার পতন মানে মুসলিম বিশ্বের মনস্তাত্ত্বিক ভাঙন। বিশ্ব এখন খামেনির দিকে তাকিয়ে। ইরান যেভাবে ভেনেজুয়েলাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এখন ইরানের কাঁধে বোঝা হয়ে উঠছে। কারণ মাদুরো পতনের সঙ্গে সঙ্গে ইরানের এক অংশের প্রযুক্তি এবং গোপন সংযোগও মার্কিন বাহিনীর হাতে চলে গেছে। ওয়াশিংটনের গোয়েন্দা বিভাগ এখন জানে তেহরানের প্রতিরক্ষা কাঠামো কোথায় দুর্বল, কে কোন সংযোগে যুক্ত। বিশ্লেষকরা বলছেন এই তথ্য এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিয়েল টাইম প্রজেকশন ম্যাপে আপডেট হয়েছে। অর্থাৎ ইরানের পতন যদি ঘটে, সেটিও হবে মাদুরোর মতোই, নীরব, দ্রুত, রক্তহীন। এক সাংবাদিক মন্তব্য করেছেন, ট্রাম্পের অপারেশন শুধু একজন প্রেসিডেন্টকে ধরেনি, বরং বিশ্বকে দেখিয়েছে গণতন্ত্র রক্ষা নয়, ক্ষমতা কেমন করে সরাসরি হাতের মুঠোয় আনা যায়। মাদুরো অভিযানটি শুধু এক ব্যক্তির পতন নয়, বরং যুদ্ধের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। এই অভিযানের মাধ্যমে বিশ্বকে ট্রাম্প দেখিয়ে দিলেন 21 শতকের যুদ্ধ আর কামান, ট্যাঙ্ক বা পারমাণবিক অস্ত্রের নয়, এটি হবে তথ্য, সময় এবং মনস্তাত্ত্বিক নিপুণতার খেলা। বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধ এখন দুই ভাগে বিভক্ত, ফিজিক্যাল ব্যাটল এবং ইনফরমেশন ব্যাটল। মাদুরো অভিযানে দ্বিতীয় ধরনের যুদ্ধই ছিল প্রধান। এখানে যুদ্ধক্ষেত্র ছিল না মাঠ বা শহর, বরং ছিল স্যাটেলাইট, সার্ভার এবং ইলেকট্রনিক সিগন্যালের অদৃশ্য মহাকাশ। এই নতুন সামরিক দর্শনের মূল তত্ত্ব হল শাসন ব্যবস্থার হৃৎপিণ্ডে আঘাত করো, সৈন্যদের নয়। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে একবার যদি ক্ষমতার কেন্দ্র ভেঙে দেওয়া যায়, তবে সেই দেশের পুরো সামরিক কাঠামো ও প্রশাসনিক নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে স্থবির হয়ে যাবে। এটি মূলত স্মার্ট ইনভেশন, যেখানে লক্ষ্য কেবল একটি, রাষ্ট্রের মাথাকে ছিন্ন করা, কিন্তু দেহটিকে অপরিবর্তিত রাখা। এতে যুদ্ধের খরচ কমে আসে, আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তুলনামূলক হালকা হয়, কারণ রক্তপাত কম এবং দৃশ্যমান ধ্বংস প্রায় নেই। মার্কিন প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ একে ব্যাখ্যা করেছেন জিরো ফুটপ্রিন্ট ওয়ারফেয়ার হিসেবে, একটি যুদ্ধ যেখানে সৈন্যদের পদচিহ্ন থাকে না, কিন্তু প্রভাব থেকে যায় বহু প্রজন্মের জন্য। এই দর্শনের আরেকটি দিক হল সাইবার ডমিনেন্স। বিশ্বজুড়ে 2020 পরবর্তী সংঘাতে দেখা গেছে সেনাবাহিনীর চেয়ে হ্যাকারদের গুরুত্ব অনেক বেড়েছে। মাদুরো অভিযানে হ্যাকিং ব্যবহার করে দেশটির কমিউনিকেশন, বিদ্যুৎ ও স্যাটেলাইট কন্ট্রোল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মাদুরোর নিরাপত্তা বাহিনী জানতেই পারেনি কোন নেটওয়ার্কে আক্রমণ চলছে, আর ঠিক সেই ফাঁকেই আমেরিকান কমান্ডোরা পৌঁছে গিয়েছিল তার দরজায়। এটি দেখিয়েছে যুদ্ধ এখন প্রযুক্তির রেস, যে দেশ তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সেই আজ নতুন যুগের বিজয়ী। এই নতুন সামরিক দর্শনের 3টি মৌলিক স্তম্ভ। ডিজিটাল ইন্টেলিজেন্স, শত্রুর চিন্তাভাবনাই আগেভাগে জেনে নেওয়া।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষের সিদ্ধান্ত অনুমান করে ফেলা। মনস্তাত্ত্বিক প্রভাব, সরাসরি যুদ্ধের আগেই প্রতিপক্ষের সৈন্য ও জনগণের মানসিক স্থিতি নষ্ট করা। ভয়, বিভ্রান্তি ও তথ্য বিস্ফোরণের মাধ্যমে আত্মসমর্পণকে সহজ করা। সীমিত শারীরিক আঘাত, শুধু শাসনকেন্দ্র ধ্বংস করা, বাকিটাকে কার্যকর রাখার কৌশল। এই দর্শনের সফল প্রয়োগই ঘটেছে মাদুরোর পতনে। অর্থনীতিবিদরা বলছেন এটি লো কস্ট রেভুলেশন। আগেরকার যুদ্ধে এক দেশ দখল করতে বছর লেগে যেত, এখন লাগে এক রাত। একটিমাত্র ড্রোন, একটিমাত্র সাইবার অপারেশন অথবা একটিমাত্র মানব গোয়েন্দা সূত্র পুরো সরকারকে অচল করে দিতে পারে। এখানেই ভয়ও লুকিয়ে আছে, কারণ এই নতুন সামরিক দর্শন যুদ্ধ ও শান্তির সীমারেখা মুছে দিয়েছে। এখন কোনো দেশ জানে না কখন তাদের রাজধানীতে অপারেশন সাইলেন্ট থান্ডার নেমে আসবে। চীন, রাশিয়া, তুরস্ক এমনকি ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষা নীতি পুনর্লিখন করছে, কারণ তারা বুঝেছে যুদ্ধক্ষেত্র এখন চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এক মার্কিন সামরিক বিশ্লেষক সতর্ক করেছেন এই মডেল বিপজ্জনক, কারণ এটি গণতন্ত্রকেও অস্ত্র বানিয়ে ফেলবে। ভবিষ্যতে কোনো দেশের নির্বাচিত সরকারও যদি কারো স্বার্থে না আসে, তাকে এই কৌশলেই সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ মাদুরো অপারেশন একদিকে সামরিক দক্ষতার চূড়ান্ত উদাহরণ, অন্যদিকে এটি এক ভয়ঙ্কর দৃষ্টান্তও বটে, যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব আর নিরাপদ নয় এবং কোনো প্রেসিডেন্টই জানে না কোন ভোরে তার দরজায় কড়া নাড়বে ঘোস্ট ইউনিট। রাতের ওয়াশিংটনে তখন নিস্তব্ধতা। হোয়াইট হাউসের সামনে মৃদু আলোয় দাঁড়িয়ে আছেন ট্রাম্প। দূরে দেখা যাচ্ছে চাঁদ, অর্ধেক ঢাকা মেঘে। একজন সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করলেন, মিস্টার প্রেসিডেন্ট, পরবর্তী টার্গেট কি ইরান? ট্রাম্প থামলেন, হেসে বললেন, আমরা কখনো পরিকল্পনা বলি না, আমরা কেবল কাজ করি। তার চোখে ঝলকে উঠল একরকম শীতল দৃঢ়তা, যেন জানেন ভবিষ্যতের মানচিত্র তার ডেস্কেই তৈরি হচ্ছে। ওদিকে তেহরানে রাতের আকাশে ড্রোনের গর্জন। ইরানের এক গোপন ঘাঁটির রাডারে ভেসে উঠছে অচেনা সিগন্যাল। এক তরুণ অফিসার ফিসফিস করে বলল, স্যার, এই সিগন্যালটা ওয়াশিংটন থেকে। কমান্ডার থেমে গেলেন। দূরে আজানের শব্দ ভেসে আসছে। তিনি চোখ বন্ধ করে বললেন, যদি পরবর্তী অভিযান আমাদের হয়, তবে সেটিও হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আকাশে বজ্রপাত হলো। এক মুহূর্তের আলোয় পুরো মরুভূমি আলোকিত হয়ে উঠল। তারপর আবার অন্ধকার, গভীর, গম্ভীর, আর সেই অন্ধকারে যেন ভেসে উঠল এক প্রশ্ন, এবার কার পালা? তেহরানের আকাশে তখন শীতের নরম কুয়াশা। বিপ্লবী গার্ডের সদর দপ্তরের ভেতরে গভীর আলো ছায়ার খেলা। সবকিছু নিস্তব্ধ, কেবল দূরের এক মনিটরে ভেসে উঠছে লাল বিন্দুগুলোর নড়াচড়া। একজন তরুণ অফিসার ধীরে ধীরে বলল, স্যার, স্যাটেলাইট ফিড বলছে আমাদের উপর নতুন নজরদারি শুরু হয়েছে। আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা তখন জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে বয়ে চলেছে ঠান্ডা বাতাস, কিন্তু ঘরের ভেতর জমে আছে অজানা এক উত্তেজনা। তিনি ফিসফিস করে বললেন, ভেনেজুয়েলায় তারা যা করছে, এবার সেটির ছায়া আমাদের উপর পড়ছে। কেউ উত্তর দিল না। ঘরে ভেসে বেড়াতে লাগলো সেই ভয়ঙ্কর বাক্যটি, তাদের চোখ এখন তেহরানে। তাত্ত্বিকভাবে খামেনিকে অপসারণ করা কোনো অসম্ভব ধারণা নয়। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং বিশেষ অভিযান ইউনিটের দক্ষতা বিবেচনা করলে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান শনাক্ত করে ঘণ্টার মধ্যে অভিযান চালানো আজ প্রযুক্তিগতভাবে সম্ভব। ভেনেজুয়েলায় যা ঘটেছে, রাষ্ট্রপ্রধানকে নিজের বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া, তা এক অর্থে আধুনিক যুদ্ধনীতির সীমানা ভেঙে দিয়েছে। তবুও খামেনির ক্ষেত্রে বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মাদুরো ছিলেন একটি রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু খামেনি কেবল একজন নেতা নন, তিনি একটি মতাদর্শ, একটি বিপ্লব, একটি ধর্মীয় পরিচয়ের প্রতীক। তার পতন মানে একটি ভূরাজনৈতিক ঘটনার চেয়েও গভীর, এক সভ্যতাগত সংঘর্ষের সূচনা। মাদুরোকে গ্রেপ্তার করার পর লাতিন আমেরিকায় উত্তেজনা ছড়ালেও বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হয়নি। কিন্তু খামেনির উপর সেই মাদুরো মডেল প্রয়োগ করলে বিষয়টি আর ইরান বনাম আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি হয়ে উঠবে ইসলাম বনাম পশ্চিমা সভ্যতার সংঘাত। একজন ফরাসি বিশ্লেষক মন্তব্য করেছেন, খামেনি কোনো ব্যক্তি নন, তিনি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। তাকে ধরে নিয়ে যাওয়া মানে বিশ্বাসের উপর অস্ত্র তোলা। ইরানকে বাইরে থেকে অস্থিতিশীল করা সম্ভব, কিন্তু ভেতর থেকে ভাঙা প্রায় অসম্ভব। দেশটির নিরাপত্তা কাঠামো এমনভাবে বিন্যস্ত যা ডিসেন্ট্রালাইজড অথরিটি নামে পরিচিত, অর্থাৎ সর্বোচ্চ নেতা নিহত বা বন্দী হলেও প্রশাসনিক ও সামরিক শৃঙ্খলা অব্যাহত থাকে। খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে একাধিক শ্যাডো হেডকোয়ার্টার, যেখান থেকে যুদ্ধকালীন বা সংকট মুহূর্তে পুরো দেশ পরিচালনা করা সম্ভব।
তেহরানের বাইরে পাহাড়ি অঞ্চলে নির্মিত এই গোপন বাংকারগুলোতে উচ্চপদস্থ নেতারা অবস্থান করতে পারেন মাসের পর মাস। ইরানের মোবিলাইজেশন নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে রাজধানীর বাইরে প্রাদেশিক শহরগুলোর স্থানীয় বাহিনী নিজ নিজ এলাকাকে প্রতিরক্ষা অঞ্চলে রূপান্তর করতে পারে কয়েক ঘন্টার মধ্যে। ফলে যদি আমেরিকা মাদুরোর মতো সরাসরি অভিযানও চালায়, সেটি ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে দিতে পারবে না। একজন প্রাক্তন ইরানি কমান্ডার একবার বলেছিলেন, আমরা নেতার জন্য লড়ি না, আমরা আদর্শের জন্য লড়ি। যদি নেতা না থাকেন, আদর্শ তখনও থাকে। এটাই ইরানের প্রকৃত শক্তি, যা কোনো বিশেষ বাহিনীর বুলেট দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। ভেনেজুয়েলা ইরানের জন্য ছিল এক প্রকার রিহার্সাল ফিল্ড। তেল, প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতার মাধ্যমে তেহরান সেখানে নিজের ছায়া বিস্তার করেছিল। খামেনির কাছে মাদুরো ছিলেন একজন প্রতিরোধের প্রতীক, যিনি প্রমাণ করছিলেন আমেরিকার প্রভাব বলয়ের বাইরে থেকেও রাষ্ট্র টিকে থাকতে পারে। কিন্তু ভেনেজুয়েলার পতনের সঙ্গে সঙ্গে ইরানের কৌশলগত দিগন্ত ধসে পড়ে। খামেনি জানতেন, আমেরিকা একবার যদি দক্ষিণ আমেরিকায় সফল হয়, পরবর্তী টার্গেট মধ্যপ্রাচ্যই হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেদিন বলেছিলেন ইরান আমাদের আকাশ প্রতিরক্ষা দিয়েছে বিনামূল্যে, সেদিন থেকেই ইরান নিজের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল। কয়েকদিন পরেই সেই প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতায় মাদুরো ধরা পড়লেন নিজের বাসভবনে। বিশ্লেষকরা বলছেন, ওই ঘোষণাই ছিল মৃত্যু ঘণ্টা, কারণ আমেরিকা তখন নিশ্চিত হয়ে যায় ইরান তাদের ছায়া প্রসারিত করছে, এবং সেই মুহূর্ত থেকেই খামেনি হয়ে উঠলেন ওয়াশিংটনের প্রাইম অবজেক্টিভ। খামেনিকে সরাসরি আঘাত মানে কেবল ইরান নয়, মুসলিম বিশ্বের আবেগে আগুন লাগানো। যে বিভক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্নি শিয়া বিভাজনে গভীর হয়েছে, সেটি মুহূর্তে মিলিয়ে যেতে পারে এক সাধারণ প্রতিক্রিয়ায়। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর সব দেশেই রাজনৈতিক মতভেদ আছে। কিন্তু যদি কোনোদিন ওয়াশিংটন খামেনিকে সরাসরি অপারেশনে তুলে নেয়, তবে ধর্মীয় অনুভূতির তীব্রতায় সেই সব দেশেও অস্থিরতা ছড়িয়ে পড়বে। মসজিদ, বিশ্ববিদ্যালয়, এমনকি ইউরোপের মুসলিম অধ্যুষিত জনপদগুলোতেও শুরু হতে পারে প্রতিবাদ ও সহিংসতা। এটি শুধু রাজনৈতিক সংকট নয়, এটি পরিণত হতে পারে এক বিশ্বজনীন আবেগ তাণ্ডবে। কারণ মুসলিম বিশ্বের কাছে খামেনি কেবল ইরানের শাসক নন, তিনি এক প্রতিরোধের প্রতীক, এক চিরাচরিত অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ছায়া। একজন আরব বিশ্লেষক বলেছেন, তাকে ছোঁয়া মানে কেবল ইরানের সীমানা নয়, ইসলামের হৃদয়ে আঘাত। ওয়াশিংটন জানে, খামেনিকে সরিয়ে দেওয়া মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিস্ফোরণ। তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট, কিন্তু রাজনৈতিক পরিণতি সামলানো অসম্ভব। যদি খামেনি বন্দী হন, তার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কয়েক ঘন্টার মধ্যে থেমে যাবে। গালফ অঞ্চল জ্বলে উঠবে, সিরিয়া ও ইরাক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ইসরায়েলকে ঘিরে আরব বিশ্বে নতুন সংঘাত তৈরি হবে, আর আমেরিকার ইউরোপীয় মিত্ররা, বিশেষ করে ফ্রান্স ও জার্মানি, নিজেদের জনমতের চাপ সামলাতে হিমশিম খাবে। এমনকি আমেরিকার ভেতরেও মুসলিম কমিউনিটিগুলোর প্রতিক্রিয়া রাষ্ট্রীয় সংকটে রূপ নিতে পারে। তেলবাজার ধসে পড়বে, বিশ্ব অর্থনীতি কাঁপবে, আর তাতে চীন ও রাশিয়া সুযোগ নেবে নতুন জোট করার। এ কারণেই ট্রাম্প হোক বা বাইডেন, কেউই শেষ পর্যন্ত সেই চূড়ান্ত বোতাম টিপতে সাহস পাননি। তারা জানেন, মাদুরোকে ধরা একটি অভিযান, কিন্তু খামেনিকে ধরার অর্থ এক সভ্যতার যুদ্ধ। খামেনিকে সরানো মানে ইসলামিক বিপ্লবের প্রতীককে মুছে ফেলা, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে প্রতীককে হত্যা করা যায় না। 1980-র দশকে যেমন খোমেনিকে টার্গেট করা হয়েছিল, কিন্তু তার আদর্শই বেঁচে ছিল ইরানের প্রতিটি মসজিদে, প্রতিটি পোস্টারে। আজও একই সত্য প্রযোজ্য। খামেনি হয়তো একদিন ইতিহাসের চরিত্রে পরিণত হবেন, কিন্তু তার পতন যদি আমেরিকার হাতে ঘটে, সেটি হবে এক আত্মঘাতী, যা পুরো পশ্চিমা সভ্যতাকে ঘৃণার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ওয়াশিংটনের সামরিক শক্তি বিশাল, কিন্তু বিশ্বাসের শক্তি আরও গভীর। তেহরানের গলি, কেরমানের পাহাড়, মাশহাদের মসজিদ, প্রতিটি স্থানে সেই বিশ্বাসের আগুন জ্বলছে নিঃশব্দে। একজন ইরানি দার্শনিক একবার বলেছিলেন, যে জাতি আল্লাহর নামে জীবন দেয়, তার বিরুদ্ধে যুদ্ধের জয় মানে মৃত্যু। তেহরানের আকাশে তখন রাত নেমেছে, শহরের আলো একে একে নিভে যাচ্ছে। কেবল বিপ্লবী গার্ড সদর দপ্তরের ছাদে কিছু আলো জ্বলছে। আয়তুল্লাহ খামেনি তার জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে। দূরে কোথাও এক নিঃশব্দ ড্রোন ভাসছে, মৃদু আলোয় অদৃশ্য হয়ে আবার ফিরে আসে। তিনি ঠোঁটে এক চিলতে হাসি আনলেন, বললেন, তারা ভাবছে আমাকে ধরতে পারবে, কিন্তু একজন ধারণাকে বন্দী করা যায় না। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আকাশে গর্জে উঠল বজ্রপাত। যেন ইতিহাস নিজেই বলছে, যখন বিশ্বাস যুদ্ধের কেন্দ্র হয়, তখন পরাশক্তিরা হার মানে। রাশিয়ার উত্তরে মুরমানস্কের বরফ ঢাকা ঘাঁটিতে এক শীতল সকাল। আকাশে সূর্যের আলো ম্লান, চারপাশে বরফের স্তূপ।
গভীর সমুদ্রে রুশ নৌবাহিনীর এক সাবমেরিন ঘাঁটি, যেখানে কেউ উচ্চস্বরে কথা বলে না, কেবল শব্দ, মেশিনের ঘূর্ণন আর পানির নিচে এক অজানা স্পন্দন। রুশ কমান্ডার ইগর ভিতালি মাথায় হেডসেট, চোখ স্থির রেখেছেন মনিটরের দিকে। পোসেইডন প্রস্তুত, তার কণ্ঠ শীতল। টেকনিশিয়ান শান্ত গলায় উত্তর দেয়, 10 সেকেন্ডের মধ্যে সক্রিয় হবে কমরেড। সেই মুহূর্তেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর অস্ত্রের উত্থান, এক পরমাণু টর্পেডোর জাগরণ, যা একদিন সমুদ্রের নিচ থেকে পুরো বিশ্বের ভারসাম্য পাল্টে দিতে পারে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা 15 কিলোটনের পরমাণু বোমা ছিল মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ পরীক্ষা। কয়েক সেকেন্ডে লাখো প্রাণ হারায়, শহর মুছে যায় মানচিত্র থেকে। কিন্তু সেই ধ্বংস ছিল এখনকার তুলনায় ক্ষুদ্র, কারণ রাশিয়ার নতুন অস্ত্র পোসেইডন বহন করছে 2 মেগাটনের পরমাণু শক্তি, অর্থাৎ প্রায় 133 গুণ বেশি ধ্বংস ক্ষমতা। বিজ্ঞানীরা বলেন, যদি এমন একটি বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘটে, তবে 250 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হবে, যেটি কয়েকটি রাজ্যকে পুরোপুরি মুছে ফেলতে সক্ষম। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানায়, এই অস্ত্র কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় ঠেকানো সম্ভব নয়। রাশিয়া 18 অক্টোবর সফলভাবে পরীক্ষা করেছে এই পরমাণু চালিত টর্পেডো। নাম পোসেইডন। দৈর্ঘ্য 20 মিটার, ব্যাস 1.8 মিটার, ওজন প্রায় 100 টন। এটি সাগরের গভীরে ঘণ্টায় 185 কিলোমিটার গতিতে ছুটতে পারে নিঃশব্দে। ন্যাটো কর্মকর্তারা একে ডাকছেন স্ট্যাটাস 6 নামে, বিশ্বের প্রথম সুপার টর্পেডো। এর বিশেষত্ব হল এটি সমুদ্রের তলায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে কোনো শব্দ না করে। এমনকি রাডার, সোনার, স্যাটেলাইট কোনোটি এর উপস্থিতি টের পায় না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটি এমনভাবে প্রোগ্রাম করা যে এটি আমেরিকার উপকূলের কাছাকাছি গিয়ে বছরের পর বছর অপেক্ষা করতে পারবে। একটিমাত্র কমান্ডেই বিস্ফোরিত হবে। আকাশে যা ঘটছে, রাডারে তা ধরা পড়ে, কিন্তু সমুদ্রের নিচের যুদ্ধকে কেউ দেখে না। যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার খরচ করেছে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায়, যাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসা মিসাইল শনাক্ত করে ভূপাতিত করা যায়। কিন্তু রাশিয়ার পোসেইডন সেই প্রতিরক্ষার ধারণাই পাল্টে দিয়েছে। এটি কোনো আকাশপথে আসে না, তাই প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে না। একবার এটি পানির নিচে চালু হলে মার্কিন প্রতিরক্ষা বাহিনী বুঝতেই পারবে না কখন আক্রমণ শুরু হলো। রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই কোলভ বলেন, এই অস্ত্রের হুমকি মানে যুক্তরাষ্ট্রের সমুদ্র তট এক অদৃশ্য ঘড়ির কাঁটায় বাঁধা। কখন বিস্ফোরণ ঘটবে কেউ জানে না। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়, রাশিয়ার পোসেইডন কেবল একটি অস্ত্র নয়, এটি এক মানসিক চাপ যা আমেরিকার প্রতিরক্ষা দর্শনকেই প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সি শিল্ড নামে একটি নতুন নৌ প্রতিরক্ষা প্রকল্প শুরু করেছে, যার লক্ষ্য সমুদ্রের নিচে নতুন সেন্সর নেটওয়ার্ক গড়ে তোলা। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার পোসেইডন এমন গতি ও গভীরতায় চলে যে বর্তমান প্রযুক্তিতে সেটি শনাক্ত করা প্রায় অসম্ভব। একজন পেন্টাগন কর্মকর্তা বলেন, আমরা এমন কিছু মোকাবেলা করছি যা মূলত নীরব মৃত্যুর সমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2018 সালে বলেছিলেন, রাশিয়াকে যদি কেউ অস্তিত্বের সংকটে ঠেলে দেয়, আমরা এমন অস্ত্র ব্যবহার করব যা পৃথিবী কখনো দেখেনি। 4 বছর পর সেই হুঁশিয়ারি বাস্তব হয়েছে। রাশিয়া এখন আর শুধু সার্মাট, আইসিবিএম বা কিনজল হাইপারসনিক মিসাইল নিয়েই নয়, বরং এমন অস্ত্র দেখাচ্ছে যা প্রতিপক্ষকে ভয় নয়, অবিশ্বাসের মধ্যে ফেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোসেইডনের মূল লক্ষ্য শুধু ধ্বংস নয়, বরং মনস্তাত্ত্বিক প্রভাব, একটি বার্তা পাঠানো যে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। রাশিয়ার এই ঘোষণা যেন পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হওয়া অস্ত্র প্রতিযোগিতা আবার ফিরে এসেছে, আরও ভয়ঙ্কর রূপে। ওয়াশিংটনের নীতি বিশ্লেষক চার্লস গর্ডন বলেন, পোসেইডন প্রমাণ করেছে পারমাণবিক যুদ্ধ হয়তো আকাশে নয়, বরং সমুদ্রের গভীরেই শুরু হবে। এদিকে ইউরোপের দেশগুলো উদ্বেগে। নরওয়ে ও সুইডেন তাদের উপকূলে রুশ সাবমেরিন চলাচলের অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করছে। জার্মানি ঘোষণা দিয়েছে, নতুন সামুদ্রিক নজরদারি ব্যবস্থা স্থাপন করা হবে। পৃথিবী যেন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র। কেউ গুলি চালাচ্ছে না, তবু সবার হৃদস্পন্দন বেড়ে গেছে। আর্কটিকের বরফের নিচে পোসেইডন এখন ঘুমিয়ে আছে, যেন সমুদ্রের নিস্তব্ধতা নিজেই এক সতর্কতা। পৃথিবীর বড় শহরগুলো, নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, সবাই জানে এক ভুল সিদ্ধান্তেই পুরো উপকূল মুছে যেতে পারে। রাতের বেলায় সমুদ্রের উপর হালকা কম্পন, রাডারে অচেনা ছায়া, হয়তো সেটি স্রেফ ঢেউ অথবা ইতিহাসের নতুন পরমাণু অধ্যায়ের সূচনা। এখনো কেউ জানে না কখন কোথায় সেই অদৃশ্য টর্পেডো তার চূড়ান্ত নির্দেশনা পাবে। শুধু প্রশ্নটি বাতাসে ঝুলে আছে, পরবর্তী সুনামি কি হবে প্রকৃতির সৃষ্টি নাকি মানুষের প্রতিশোধ?
দক্ষিণ চীন সাগরের আকাশে সূর্য তখনও ডোবেনি। নীল জলরাশির উপরে সাদা কালো সাগর পাখিরা তীব্র বাতাসের ছেঁড়া ঝাপটায় ঘুরছে। দূরে ইউএসএস নিমিটসের বিশাল ছায়া ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে যেন এক অজানা দৈত্য। রাডারে দেখা যাচ্ছে দক্ষিণ চীনের দ্বীপগুলোর নিকটবর্তী জায়গা চীনের নতুন অন্তরিক্ষ প্রযুক্তির বলয় ঘিরে রেখেছে আকাশ। হঠাৎই তীব্র সংকেত আসে। জলরাশি কাঁপিয়ে মার্কিন নেভির MH-60 সিহক হেলিকপ্টার ও FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমানের কমিউনিকেশন সিস্টেম এক মুহূর্তে নিস্তব্ধ। বিমান বাহিনীর রণতরীর ডেকে তখন লাল আলো। কমান্ডার জেমস উইলিয়ামসের কণ্ঠে আতঙ্ক, অল ইউনিটস ডিস্ট্রেস ডিস্ট্রেস, আমরা ইলেকট্রনিক আক্রমণের শিকার। ঠিক সেই মুহূর্তেই এক ঘূর্ণাবর্ত হেলিকপ্টার সমুদ্রে ছিটকে পড়ে। যুদ্ধবিমান ইঞ্জিন বন্ধ করে ঢেউয়ে ডুবে যায়। CNN-এর লাইভ রিপোর্ট, দক্ষিণ চীন সাগরে মার্কিন দুটি এয়ারক্রাফট রহস্যজনক দুর্ঘটনার শিকার। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক পিটার জেনিংস বলছেন, যুক্তরাষ্ট্রের সেনা আধিপত্যের যুগ শেষ। চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এখন গেম চেঞ্জার। কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র তাদের F-22 র্যাপটর, F-35 এর মতো স্টিলথ এয়ারক্রাফট মহাসাগরের নৌবহরে অপ্রতিরোধ্য বলে দাবি করত। কিন্তু চীন নিজের EW ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাবল সিস্টেম ইনস্টল করে ফেলেছে দক্ষিণ চীন সাগরের স্পার্টলি, প্যারাসেল, টিরসন সহ দ্বীপগুলোতে। বিশেষজ্ঞ ওয়েই ঝাং বলেন, চীনের ইলেকট্রোম্যাগনেটিক পালস, মাইক্রোওয়েভ, রাডার জ্যামার এসব প্রযুক্তি দিয়ে মার্কিন এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, জাহাজ সবকিছু অচল করে দিতে পারে। 26 অক্টোবর রবিবার দুপুর 2:45 মার্কিন MH-60 সিহক হেলিকপ্টার চীনা দ্বীপের কাছে ল্যান্ডিংয়ের চেষ্টা করে। হঠাৎই তার ইলেকট্রনিক কমান্ড ব্লক হয়ে যায়। তীব্র শব্দে সাগরে বিধ্বস্ত হয়। মাত্র আধা ঘন্টা পরে 3:15-তে FA-18 সুপার হর্নেটেরও একই পরিণতি। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে বললেন, প্রাণহানি হয়নি, সবাই উদ্ধার হয়েছে। কিন্তু গোপন অভ্যন্তরীণ তদন্তে উঠে এলো এক অদৃশ্য ইলেকট্রনিক পালস মুহূর্তেই ব্লক করে দিয়েছিল পুরো সিস্টেম। রয়টার্সের সূত্র মতে, চীন ইচ্ছাকৃতভাবে মার্কিন অস্ত্রের টেস্ট বেড বানিয়ে ফেলেছে দক্ষিণ চীন সাগর। বিশ্লেষক মাইকেল ব্রাউন বলেন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নেভিগেশন সবই আজ ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামনে অকার্যকর। F-22, F-35 সুপার হর্নেট সবই অটোমেটেড রাডার, AI সুইটের উপর নির্ভরশীল। চীনের EMP মাইক্রোওয়েভ অফ ইলেকট্রনিক ডিকয় সিগন্যাল মুহূর্তেই গিয়ে ক্র্যাশ করিয়ে দেয় মিশন ক্রিটিক্যাল অ্যাভিওনিক্স। গত বছরের হরমুজ প্রণালীতে ইরান একই প্রযুক্তি ব্যবহার করে মার্কিন সামরিক জাহাজের GPS ব্লক করে দিয়েছিল। জাহাজগুলো মরুভূমির মাঝে ভাসছিল। গ্লোবাল টাইমস চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, স্পার্টলি, টিরসন, প্যারাসেল সব দ্বীপে এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন, ফিক্সড রাডার, মাল্টিলেয়ার সিগন্যাল জ্যামার ইনস্টলড। সামরিক পর্যবেক্ষক লিন চুয়াং বলছেন, এটাই 21 শতকের যুদ্ধ। শত্রুর বিমান বাহিনী রণতরী আসবে, জাহাজ ঘাঁটিতে ভিড়বে, এমনটা কল্পনা করে লাভ নেই। এখন কৌশল বদলে গেছে। জলসীমা আর ভূখণ্ডই যথেষ্ট না। আধুনিক ঘাঁটির অর্থ রাডার, ডাটা লিঙ্ক, ইলেকট্রনিক হামলার ক্ষমতা। মার্কিন গোয়েন্দা সংস্থার উদ্বেগ, চীনকে আন্ডার এস্টিমেট করে নিজেরাই ফাঁদে পড়েছে। দক্ষিণ চীন সাগরে কোনোদিন সত্যিকারের সংঘাত হলে মার্কিন নৌবহর, এয়ারক্রাফট, হেলিকপ্টার সবই অচল হয়ে যাবে। চীনা বিশেষজ্ঞরা বলছেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধে যেতে চাই না, কিন্তু নিজেদের আকাশসীমা, জলসীমা রক্ষায় সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করব। দ্য নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বিশ্লেষক লরা ব্র্যাডলি বলছেন, সাম্প্রতিক দুর্ঘটনা দুটি কেবল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয়, বরং 21 শতকের নতুন ইলেকট্রনিক যুদ্ধের যুগের শুরু। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হাসান ফারুক বলেন, চীনা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যদি ইরান পেয়ে যায়, বিশেষ করে হরমুজ প্রণালীতে 3টি দ্বীপে মোতায়েন করতে পারে, তাহলে উপসাগরের সকল মার্কিন ঘাঁটি কার্যত অচল হয়ে যাবে। ইরানের গ্রেট তুম্বার, লেসার তুম্বার আর আবু মুসা, এই 3 দ্বীপ চীনা রাডার, জ্যামার আর ডাটা সেন্টার দিয়ে মুড়ে ফেললে মার্কিন নৌবাহিনী, এয়ারফোর্স, এমনকি ICC কমান্ড সেন্টারও অচল হয়ে যাবে। তখন যুদ্ধ না করেই সমুদ্রপথের আধিপত্য চলে যাবে ইরানের হাতে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ, দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী ও এয়ারক্রাফট নিস্তব্ধ হয়ে যাওয়া আসলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত। কে কার প্রযুক্তি কিভাবে ব্যবহার করবে, এই চ্যালেঞ্জেই ভবিষ্যতের পৃথিবীর ভাগ্য নির্ধারিত হবে। চীনা সামরিক কূটনীতিক লি জিউ বলেন, আমরা আগ্রাসী নই, কিন্তু আমরা কাউকে আমাদের জলসীমায় বেআইনি প্রবেশের সুযোগ দেব না।
দক্ষিণ চীন সাগরের আকাশে ক্রমশ সন্ধ্যা নামে, ঝলকে ওঠে কনফিউশিয়ান রঙের বৈদ্যুতিক আভা। মার্কিন জাহাজের ডেকে বিপদ সংকেত, রাডারের নো সিগন্যাল, অচেনা মৌনতা। দূরে চীনা নৌঘাটির গাঢ় ছায়া, চীনা কন্ট্রোল রুমের সতর্কতামূলক ঘোষণা। ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যাক্টিভেটেড। বিশ্বজুড়ে সাইবার যুদ্ধে ইলেকট্রনিক টর্নেডোয় নতুন যুদ্ধের ঘণ্টা বাজে। কারা থাকবে আধিপত্যে? শক্তির ভাষা না প্রযুক্তির চুপচাপ নিঃশ্বাসে? পৃথিবী তাকিয়ে এখনও এক অদৃশ্য যুদ্ধের ঘোরে। সাগরের জলে আজও অনন্ত ইলেকট্রনিক তরঙ্গ। কে জিতবে এই অদৃশ্য যুদ্ধে? ইতিহাস অপেক্ষায় নতুন মহাকাব্যের। ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে হোয়াইট হাউসের গম্বুজ। জানালার ভেতর ঝুলে থাকা নীলচে স্ক্রিনগুলোয় একের পর এক স্লাইড ভেসে উঠছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। শীর্ষ সামরিক কর্মকর্তাদের মুখে টানটান নীরবতা। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেবিলের ওপরে থাকা লাল ফোল্ডারে লেখা নিউ স্টার্ট আপডেট, চায়না ইনভলভমেন্ট প্রপোজাল। মার্কিন পরমাণু পর্যবেক্ষণ সংস্থা স্ট্রাটকমের রিপোর্ট তুলে ধরে ট্রাম্প বললেন, চীন এখন এমন গতিতে পরমাণু অস্ত্র তৈরি করছে যা আমরা আগে কখনো দেখিনি। 4 বছরের মধ্যে ওরা আমাদের সমকক্ষ হবে। রুমে মুহূর্তেই নেমে এলো নিস্তব্ধতা। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই বৈঠকেই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় চীনকে নিউ স্টার্ট চুক্তির আওতায় আনা হবে। চীন বিশ্বের একমাত্র দেশ যার সংবিধানে লেখা আছে তারা কখনোই প্রথমে পরমাণু হামলা করবে না, এমনকি কোনো অপরমাণু দেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারও করবে না। তবে সাম্প্রতিক বছরগুলোয় পরিস্থিতি বদলেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে, ওয়াশিংটনের আগ্রাসন ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চীনকে বাধ্য করছে দ্রুত পরমাণু শক্তি বাড়াতে। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2025-এর প্রতিবেদনে দেখা যায়, রাশিয়ার হাতে আছে মোট 5,459টি পরমাণু বোমা, যুক্তরাষ্ট্রের হাতে 5,177টি আর চীনের হাতে প্রায় 600টি, যেগুলোর সবগুলোই সক্রিয় সামরিক ব্যবহারের জন্য প্রস্তুত। এখানেই চীনের কৌশল ভিন্ন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেখানে গ্রাভিটি বোমা ও পুরনো সংরক্ষিত অস্ত্র রাখে, সেখানে চীন তার প্রতিটি ওয়ারহেড মিসাইল রেডি অবস্থায় রাখছে। ট্রাম্পের দাবি, চীন প্রতি বছর 200 থেকে 250টি নতুন ওয়ারহেড তৈরি করছে, অর্থাৎ 4 বছরের মধ্যে তাদের সংখ্যা 1500 ছাড়িয়ে যাবে, যার সরাসরি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধক্ষেত্র সমতার সমান। একজন মার্কিন কর্মকর্তা ফরেন পলিসি ম্যাগাজিনে বলেন, চীনের পরমাণু কর্মসূচি এখন গোপন ও প্রযুক্তি নির্ভর। তারা ক্ষেপণাস্ত্রের সাইলো স্থাপন করছে গোবি মরুভূমিতে, যা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে সিদ্ধান্ত নেওয়া হয়, নিউ স্টার্ট চুক্তির পরবর্তী পর্যায়ে চীনকে বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। এজন্যই ট্রাম্প এশিয়া সফরের ঘোষণা দেন। জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া ঘুরে শেষমেশ বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। 2010 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্বাক্ষর করে নিউ স্টার্ট, যেখানে বলা হয় দুটি দেশই সর্বোচ্চ 1550টি সক্রিয় পরমাণু অস্ত্র মিসাইলে স্থাপন করতে পারবে। এই সীমা নির্ধারণের পেছনে ছিল এক ভয়, যত বেশি অস্ত্র সক্রিয় থাকবে দুর্ঘটনার ঝুঁকি তত বাড়বে। একজন প্রাক্তন রুশ কমান্ডার ইভান টিস তাজ সংবাদ সংস্থাকে বলেন, আমাদের কিছু কমান্ডার মানসিকভাবে অস্থির ছিলেন। এমন অবস্থায় যদি 2000টির বেশি বোমা সক্রিয় রাখা হয়, তা মানব সভ্যতার শেষ হবে। এই কারণেই চুক্তিটি এখনও কার্যকর, যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে। বেইজিংয়ের মুখপাত্র লিউ জিয়ান চাও এক সংবাদ সম্মেলনে বলেন, চীন কখনোই পরমাণু প্রতিযোগিতায় বিশ্বাস করে না, কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙতে চায়, আমরা নীরব থাকব না। বিশ্লেষকরা বলছেন, এটি না বলার ভেতরে লুকানো এক হ্যাঁ। চীনের সামরিক বিশেষজ্ঞ হু শিউফেং জানান, চীন পরমাণু অস্ত্রকে আমন্ত্রণ নয়, প্রতিরোধের প্রতীক হিসেবে ধরে রাখে। তবে প্রযুক্তি উন্নয়নই এখন তাদের মূল ফোকাস। বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরমাণু শক্তি শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি কৌশল, রাজনীতি ও প্রযুক্তির একত্র সমীকরণ। প্রতিটি দেশ এখন তাদের অস্ত্রাগারের সংখ্যায় নয়, বরং তার কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং সাইবার সক্ষমতায় নিজেদের ক্ষমতা মাপছে। দ্য ইকোনমিস্ট তাদের সর্বশেষ প্রতিবেদনে লিখেছে, পরমাণু ভারসাম্যের যুগ শেষ, এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত প্রতিরোধের যুগ, যেখানে মেশিন মানুষের আগে সিদ্ধান্ত নেয়। এই নতুন বাস্তবতায় চীন একটি নতুন প্রযুক্তিগত নীতি প্রয়োগ করছে, যার নাম ওয়ারহেড সিঙ্ক্রোনাইজেশন সিস্টেম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ডিফেন্স নিউজকে জানিয়েছে, চীন তাদের স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও প্রতিরক্ষা লাইন এমনভাবে সাজিয়েছে যে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগেই সেটি শনাক্ত করা সম্ভব। রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞ আলেক্সেই পেট্রভ মস্কো টাইমসকে বলেন, এটি শুধু অস্ত্রের প্রতিযোগিতা নয়, এটি নীতির যুদ্ধ। কে আগে বোতাম টিপবে, কে আগে সিদ্ধান্ত নেবে, এখন সেটাই ইতিহাসের প্রধান প্রশ্ন।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থা জেন্স ডিফেন্স উইকলি সতর্ক করেছে, চীনের এই দ্রুত উত্থান বৈশ্বিক প্রতিরোধের ভারসাম্য পাল্টে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যদি তাদের পুরনো স্টক পাইল কৌশল বজায় রাখে, তবে তারা পরবর্তী দশকের প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, চীন এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে পরমাণু অস্ত্রের সংখ্যা নয়, বরং তার সফটওয়্যার নিয়ন্ত্রণই প্রকৃত ক্ষমতা নির্ধারণ করছে। সবশেষে এই প্রযুক্তিগত ও নীতিগত রূপান্তর ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে নীরব, ডাটা চালিত, আর এর সিদ্ধান্ত নেওয়া হবে মানুষের নয়, অ্যালগরিদমের। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তখন সন্ধ্যার আলো নিভে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার শেষ বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে আলোচনার মূল বিষয় চীনের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বাইরে শীতল বাতাসে ভেসে আসছে হেলিকপ্টারের শব্দ। ঠিক এই সময় রয়টার্স এক ব্রেকিং নিউজ দেয়, চীন সফলভাবে একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে, যার পরিসর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বৈঠক কক্ষের ভেতর নীরবতা নেমে আসে। বিশ্লেষক লরেন্স ফ্রিডম্যান বিবিসিকে বলেন, এই মুহূর্তে পৃথিবী এক নতুন কৌশলগত বাস্তবতায় প্রবেশ করছে। যুদ্ধের সূচনা হবে না বিস্ফোরণে, বরং একটি কোড লাইনে। বিশ্ব এখন আর দুই মেরুর মধ্যে নেই, তৃতীয় মেরুটি স্পষ্ট হয়ে উঠছে বেইজিংয়ের হাতে, যেখানে শক্তি নয়, অ্যালগরিদমই হবে আগামী বিশ্বের শাসন ব্যবস্থা। ইরাকের বাসরা, রাতের আকাশে ঘন কালো ধোঁয়া। সাউথ আল আরব নদীর পাড়ে বিশাল তেলক্ষেত্র আল জুবায়ের, যার জ্বলন্ত ফ্লেয়ারগুলো আজ আরও উজ্জ্বল। নির্জন চারপাশে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে গাড়ির শব্দ, দূরের এক পাহারাদার টাওয়ারে মিলিশিয়া বাহিনীর ছায়ামূর্তি। ঠিক এমন সময়ে ঘন অন্ধকার চিরে তীব্র শব্দে বিস্ফোরণ, তেলক্ষেত্র কেঁপে ওঠে, ভেতরের সব আলো নিভে যায়। আল জাজিরার সরাসরি সম্প্রচারে জানা গেল, ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে বড় ধরনের হামলা, সম্পূর্ণ উৎপাদন বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে ইরাকি সেনা, পুলিশের গাড়ি, দমকল বাহিনী। দূরে ছড়িয়ে পড়ে আতঙ্কের খবর। এটা কি কেবল আরেকটি হামলা, নাকি নতুন এক ভূরাজনৈতিক সংঘাতের শুরু? বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই হামলার মূল হোতা হল পপুলার মোবিলাইজেশন ফোর্স, যাদের সম্পর্কে বিশেষজ্ঞদের ভাষ্য, এরা ইরাক সরকারের নিয়ন্ত্রণে থাকলেও মূলত ইরানের ছায়াতলে পরিচালিত এক আধা সরকারি সামরিক সংগঠন। গত এক বছরে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে 400 থেকে 500 হামলার নেপথ্যে ছিল তারাই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএফ এখন ইরাকের প্রকৃত সামরিক শক্তি। সরকারের সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে এদের উপর। বিশ্লেষক আমির আলী বলেন, এটা কেবল ধর্মীয় শিকড় নয়, ইরাকের অর্থনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে পিএমএফ। হামলার ঠিক 5 দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ফোন করেছিলেন ইরাকের প্রধানমন্ত্রীকে। রয়টার্সের তথ্য অনুযায়ী তিনি সতর্ক করেছিলেন, পিএমএফ খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল ক্ষেত্রে বড় হামলা চালাতে পারে, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। কিন্তু বাস্তবতা হল, ইরাক সরকারের হাতে কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। তেল ক্ষেত্রে নিরাপত্তায় থাকা পুলিশের বড় অংশই আদতে পিএমএফ নির্ভর। বিশ্লেষক হাসান জাফরি বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের অর্থনীতিকে পুঙ্খানুপুঙ্খভাবে চুষে নিচ্ছে, অথচ ইরাকের মানুষ কেবল অবহেলিতই থেকে যাচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলের বাসরায় অবস্থিত আল জুবায়ের তেলক্ষেত্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেত্রটিতে আনুমানিক 4.5 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ, যা বর্তমান পৃথিবীর বৃহত্তম জ্বালানি উৎসের একটি। ইতালির মালিকানায় 33%, যুক্তরাষ্ট্রের 23%, দক্ষিণ কোরিয়ায় 19%, বাকি 25% মালিকানা ইরাক সরকারের, অথচ সম্পদটা তাদেরই। প্রতিদিন গড়ে 4.75 লাখ ব্যারেল উৎপাদন হয়, যার সিংহভাগ সরাসরি চলে যায় পশ্চিমা কোম্পানিগুলোর হাতে। ইরাকের একজন সাবেক তেলমন্ত্রী বলেছিলেন, এত অসম চুক্তি পৃথিবীর কোথাও নেই। আমাদের সম্পদ, অথচ আমাদেরই হাতে নেই তার নিয়ন্ত্রণ। প্রায় 1.5 দশক ধরে এই চুক্তি নিয়ে ইরাকের ভেতরে ছিল অসন্তোষ, নিয়মিত প্রোটেস্ট, সংসদে বিতর্ক। তবে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কোনোভাবেই মালিকানা কমাতে চায়নি। সময়ের সাথে সাথে পিএমএফ, কাতায়েব হিজবুল্লাহ, আসাইব আহলুল হক এসব ইরান সমর্থিত সংগঠন সামরিক ও আর্থিকভাবে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা ছোট ছোট হামলা শুরু করে, সরকারি বাহিনীকে কার্যত অকার্যকর করে ফেলে। তেহরান টাইমস লিখেছে, ইরানের প্রকৃত নিয়ন্ত্রক এখন পিএমএফ। চুক্তি বাতিলের জন্য যে কোনো পথে যেতে তারা প্রস্তুত।
এক পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে আল জুবাইর থেকে যত তেল উত্তোলিত হয়েছে তার 75% অর্থাৎ প্রায় 3.4 বিলিয়ন ব্যারেলই ইরাকের বাইরে চলে গেছে। ইরাকি অর্থনীতির লাইফলাইন, অথচ রাজস্বের সিংহভাগ নিয়ে যাচ্ছে বহুজাতিক কোম্পানি। এই নিয়ে ইরাকি জনগণের ক্ষোভ, আমরা গ্যাস কিনে রান্না করি অথচ আমাদের বাড়ির নিচেই গ্যাস তেল পশ্চিমা কোম্পানির সম্পদ। একজন স্থানীয় সমাজকর্মী বলেছিলেন, জীবনবোধ, জাতীয়তাবাদ সব চলে গেছে, কেবল তেল, চুরি আর দরিদ্রতা। হামলার পরে রাতারাতি বন্ধ হয়ে যায় পুরো তেলক্ষেত্র। সিএনএনের সরাসরি বিশ্লেষণে উঠে এসেছে, ইরাকের 90% রাজস্ব আসে তেল থেকে, তার বড় অংশ এই জুবাইয়ের ক্ষেত্র থেকেই। হঠাৎ করে এই উৎপাদন বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। বিশেষজ্ঞ ফারুক আল হাসান বলেন, এই ঘটনার অভিঘাত শুধু ইরাকেই নয়, পৃথিবীর জ্বালানি বাজারে সরাসরি পড়বে। একই সাথে দেখা দিয়েছে আরও বড় আশঙ্কা। বসরা, আবদান, কুয়েত সীমান্ত জুড়ে এখন উত্তেজনা। প্রতিবেশী ইরান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কুয়েত সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। অবশ্য পিএমএফ বরাবরই এই আক্রমণের দায় অস্বীকার করেছে। আমরা কেবল চাই ইরাকের সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত হোক। হামলার খবর ছড়িয়ে পড়তেই হোয়াইট হাউস থেকে কড়া বিবৃতি, আমরা ইরাকের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক জবাব দেবে কিনা তা নির্ভর করছে ইরাক সরকারের প্রতিক্রিয়ার ওপর। ইরানীয় কূটনীতিকরা বলে দিয়েছেন, পিএমএফ আমাদের প্রক্সি হলেও তারা ইরাকের মাটিতেই কাজ করছে, আমাদের কিছু করার নেই। ইরাক সরকার চাপে পড়ে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বড় মুখে কিছু বলছে না। রাজনৈতিক বিশ্লেষক মুনির আলী বলছেন, ইরাক কার্যত এখন 3 ভাগে বিভক্ত, পশ্চিমা স্বার্থ, ইরান সমর্থিত মিলিশিয়া আর অসহায় সাধারণ মানুষ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এখন যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে চারদিক থেকে ঘিরে ফেলেছে ইরান। তাদের দূতাবাস বন্ধ, ঘাঁটি সীমান্তে সরানো আর এখন অর্থনীতিতেও জড়ানো শুরু হয়েছে। তেলের লাইফলাইনও আর নিরাপদ নয়। কয়েক মাস আগেও কেউ ভাবেনি যে পশ্চিমা কোম্পানির এই অবিনাশী নিয়ন্ত্রণ এভাবে হুমকিতে পড়বে। এদিকে কুর্দিস্তান অঞ্চলে সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে ঘাঁটি স্থাপন করা হচ্ছে তুরস্ক সীমান্তে। তবু বিপদের আশঙ্কা কমছে না। বিশ্লেষক তারেক আব্বাস বলেন, পরের ধাপেই হয়তো তেল ক্ষেত্রগুলোতে আরও বড় আঘাত আসবে, অথবা কূটনৈতিক কটাক্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। বাসরার সেই বিশাল তেলক্ষেত্রের আকাশে আবার জ্বলে ওঠে লাল আলো, শক্তিশালী ফ্লেয়ার, আগুনে রাঙা ধোঁয়া। দূরে নদীর পাড়ে শিশুদের কান্না, শ্রমিকদের ক্ষোভ, মিলিশিয়া সদস্যের কঠিন চোখ। আকাশে ঘুরছে হেলিকপ্টার, কেউ জানে না কাল আবার বিস্ফোরণ হবে কিনা, কিংবা যুক্তরাষ্ট্র সামরিক শক্তি নিয়ে ফিরে আসবে কিনা। দ্য গার্ডিয়ানের রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়, ইরাকের তেল ক্ষেত্র এখন হয়ে উঠেছে এক নতুন যুদ্ধক্ষেত্র। এখানে কেবল অর্থ, কূটনীতি নয়, পেছনে আছে ইতিহাস, জাতীয়তাবোধ, ক্ষমতার লড়াই। এর শেষ কোথায় কেউ জানে না। আল জুবাইরের অন্ধকারে এখন কেবল আগুনের শিখা। ইরাকের নতুন যুদ্ধ, পশ্চিমা লোভ আর জাতীয় স্বাধীনতার লড়াইয়ে কে জিতবে, সেই উত্তরের জন্য জেগে আছে মধ্যপ্রাচ্যের বুকে তেল সিঁড়ির চূড়ান্ত ট্র্যাজেডি। কারাকাসের আকাশে তখন ঝুলে আছে ঘন কালো মেঘ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বজ্রপাতের আলোয় রাষ্ট্রপতি ভবনের ছাদ কাঁপছে। রাত 3টার দিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একা বসে আছেন তার পুরনো অফিসে। ডেস্কের ওপর ছড়ানো মানচিত্র, তেলের খনি, সমুদ্র বন্দর, আর তার পাশে একটি সিগার। দূরে মৃদু শব্দ, একটি হেলিকপ্টার। তিনি জানতেন ঝড় আসছে, কিন্তু এমন ঝড় নয় যেখানে মাটির নিচে জমে থাকা তেলই রাষ্ট্রের সর্বনাশ ডেকে আনবে। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি ভবনের আলো নিভে গেল। ঠিক তখনই আমেরিকার ঘোস্ট ইউনিট আকাশপথে প্রবেশ করল কারাকাসের ওপর। একটি ছোট যুদ্ধবিমান কোনো দেশচিহ্ন ছাড়া নিঃশব্দে নেমে এলো দক্ষিণের আকাশে। মাদুরোর গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই অভিযান শেষ। ভোরের আগেই প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং তার নিরাপত্তা প্রধানকে তুলে নেওয়া হলো এক অচেনা বিমানে। সকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, নিকোলাস মাদুরো নিরাপদ হেফাজতে। এটি মানবতার জয়, কিন্তু বাস্তবে এটি ছিল ভিন্ন কিছু। একটি দেশের প্রেসিডেন্টকে নিজের বাসভবন থেকে অপহরণ। এটি যুদ্ধের নতুন সংজ্ঞা। ভেনেজুয়েলার পতনের খবর পৌঁছাতে সময় লাগেনি।
তেহরানের মসজিদ-ই-আজমে ফজরের আজানের আগেই ইরানের গোয়েন্দা দপ্তরে পৌঁছে যায় বার্তা। খামেনির ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা তখন শুধু বলেছিলেন, আমাদের প্রতিচ্ছবি ধরা পড়েছে। এই একটি লাইনেই লুকিয়েছিল ইরানের আতঙ্ক। কারণ ভেনিজুয়েলা কেবল একটি দূরবর্তী দেশ ছিল না, এটি ছিল ইরানের কৌশলগত গভীরতার শেষ আশ্রয়। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদটি ছিল এই ভেনিজুয়েলায়। আর এখন সেই রিজার্ভ কার্যত চলে গেছে ওয়াশিংটনের প্রভাবালয়ের মধ্যে। যতদিন মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার অস্তিত্বের প্রধান লাইফলাইন ছিল, ততদিন ইরান নিশ্চিত ছিল তারা হামলা সহ্য করলেও শেষ পর্যন্ত আমেরিকার সংযম দেখাবে। কিন্তু আজ সেই ভরসা শেষ। বিশ্লেষকরা বলছেন, ভেনিজুয়েলার পতনের পর আমেরিকা আর ইরানের তেল বন্ধের হুমকিতে ভীত নয়। তারা জানে বিকল্প তেলের ভান্ডার এখন দক্ষিণ আমেরিকার হাতে। ওয়াশিংটনের এক কূটনৈতিক কর্মকর্তা গোপনে বলছিলেন, ইরান যদি গালফের তেল বন্ধ করে আমরা এখন বাঁচব। তেহরান আর আমাদের গলায় ফাঁস নয়। এই বাস্তবতায় আমেরিকার হাতে খুলে গেছে এক নতুন খেলার বোর্ড। ট্রাম্প প্রশাসন বুঝে ফেলেছে ইরানকে এখন আগের মতো ভয় দেখানোর দরকার নেই, এবার বাস্তব পদক্ষেপের সময়। বিশেষজ্ঞদের মতে ভেনিজুয়েলার পতন মার্কিন নীতিতে ডাবল ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। প্রথমত, এটি অর্থনৈতিক মুক্তি দিয়েছে তেল সরবরাহের নতুন উৎস। দ্বিতীয়ত, এটি কৌশলগত নিরাপত্তা দিয়েছে, ইরানের ওপর চাপ বাড়াতে আর কোনো বাধা নেই। ইরান যদি আজ বলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করব, তাহলেও আমেরিকা এখন নির্বিঘ্নে যুদ্ধ চালাতে পারে। কারণ বিশ্বের তেলের বাজারে এখন ওয়াশিংটনের হাতে বিকল্প উৎস আছে। এটি এক ধরনের এনার্জি রিব্যালেন্সিং, যেখানে তেলকে যুদ্ধের হাতিয়ার বানিয়ে ইরানকে ঘিরে ফেলা হয়েছে নিজের অস্ত্রে। ভেনেজুয়েলা ও ইরানের সম্পর্ক শুধু তেলের নয়, অস্ত্রেরও। গত বছর মাদুরো ঘোষণা করেছিলেন, ইরান আমাদের আকাশ প্রতিরক্ষা দিয়েছে বিনামূল্যে। তিনি ভেবেছিলেন এই বন্ধুত্বই তার শাসনকে রক্ষা করবে, কিন্তু সেই সিস্টেম কাজই করেনি। যখন আমেরিকার কমান্ডোরা রাষ্ট্রপতি ভবনের দেয়াল পেরোচ্ছে, তখন সেই ইরানি রাডারগুলো নিস্তব্ধ হয়েছিল। কোনো প্রতিরোধ নেই, কোনো সতর্কতা নেই, যেন পুরো দেশ ঘুমিয়েছিল। ইরানের প্রতিরক্ষা নীতিবিদরা এখন বলছেন, এটি এক ধরনের মানসিক পরাজয়, প্রযুক্তি নয়, আস্থাই ভেঙে পড়েছে। তারা জানেন এই ব্যর্থতা ইরানের প্রতিচ্ছবি হতে পারে। যদি একদিন আমেরিকা একই কৌশল প্রয়োগ করে, তাহলে তেহরানের আকাশেও হয়তো এমনই নীরবতা নেমে আসবে। আজ ইরানের হাতে বিকল্প খুব কম। প্রথম, পারমাণবিক অস্ত্রের ভয় দেখানো। দ্বিতীয়, কোনো রাজনৈতিক আপোষ। এর বাইরে খামেনি রেজিমকে টিকিয়ে রাখার মতো কার্যকর কৌশল নেই। ইরানের অর্থনীতি ইতোমধ্যেই নিষেধাজ্ঞায় পিষ্ট। ডলারের প্রবাহ বন্ধ, ইউরোপ মুখ ফিরিয়েছে, রাশিয়া ব্যস্ত নিজস্ব যুদ্ধে। চীনের সঙ্গে চুক্তিও এখন প্রতিশ্রুতির চেয়ে কূটনৈতিক আশ্বাস বেশি। এই অবস্থায় যদি আমেরিকা সামরিক অভিযান শুরু করে, তাহলে ইরান জানে তাদের পাশে কেউ দাঁড়াবে না। মুসলিম বিশ্বের জনমত হয়তো রেগে উঠবে, কিন্তু রাষ্ট্রগুলো থাকবে নীরব। বিশেষজ্ঞরা বলছেন, খামেনি এখন একা, আর আমেরিকা জানে সেটিই তার দুর্বলতা। ট্রাম্পের কৌশল একেবারেই ভিন্ন। তিনি প্রচলিত যুদ্ধ চান না। তার মতে একটি দেশের রাজাকে ধরো, সৈন্যরা নিজেরাই মাথা নত করবে। এই চিন্তাই বাস্তবে রূপ পেয়েছে মাদুরো অভিযানে। কোনো দীর্ঘ যুদ্ধ নয়, কোনো বোমা বর্ষণ নয়, একটি নিখুঁত পরিকল্পনা, এক রাত এবং এক দফায় শাসন পরিবর্তন। এই মডেলকে বলা হচ্ছে প্রিসিশন রেজিম চেঞ্জ। এটি কেবল যুদ্ধ নয়, এটি রাজনৈতিক মনস্তত্ত্বের অস্ত্র। শত্রুর ক্ষমতাকে ধ্বংস করা নয়, বরং তার বিশ্বাসকে ভেঙে দেওয়া, যাতে সে নিজেই হার মেনে নেয়। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কৌশল ভবিষ্যতের যুদ্ধের দিক নির্দেশ করছে। আগামীতে হয়তো বোমা নয়, বরং ড্রোন, হ্যাকিং এবং লক্ষ্যভিত্তিক মনস্তাত্ত্বিক হামলাতেই দেশ বদলে যাবে। এখন বিশ্বের দৃষ্টি ইরানের দিকে। তেহরান জানে ওয়াশিংটন সিদ্ধান্ত নিলে মাদুরোর ঘটনার পুনরাবৃত্তি তাদের সঙ্গেও হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড এখন রাত দিন সজাগ। ড্রোন, জেট, স্যাটেলাইট সব চলছে নিরবিচ্ছিন্নভাবে। তবু ভয় কাটছে না, কারণ ভয়টা অস্ত্রের নয়, সময়ের। তারা জানে এক মুহূর্তের অমনোযোগ মানেই ইতিহাসের পুনরাবৃত্তি। ওয়াশিংটনের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা আর যুদ্ধ চাই না, কিন্তু যদি করতে হয় সেটি হবে দ্রুত, নিখুঁত এবং চিরস্থায়ী। এই ঘোষণাই ইরানের শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দিয়েছে। তেহরানের দক্ষিণে মরুভূমির এক ঘাঁটিতে তখন গভীর রাত। চাঁদের আলোয় মরুপ্রান্ত নীলাভ সাদা। একজন তরুণ সেনা অফিসার চোখ রেখেছেন রাডারে। হঠাৎ এক অচেনা সিগন্যাল, দূর থেকে আসা এক নিঃশব্দ ড্রোন। তিনি রিপোর্ট করলেন কমান্ড সেন্টারে। এক মুহূর্তে সাইরেন বেজে উঠল, কিন্তু সিগন্যালটি মিলিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। বিপ্লবী গার্ডের প্রধান ধীরে বললেন, এটি হয়তো পরীক্ষা নয়, এটি সতর্কতা। দূরে মসজিদ থেকে ফজরের আজান শুরু হলো। খামেনি উঠে দাঁড়ালেন, জানালার বাইরে তাকালেন সেই নিস্তব্ধ আকাশের দিকে। তার চোখে ছিল অদ্ভুত এক শীতলতা, যেন তিনি জানেন ইতিহাসের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে। আকাশে আবার সেই নিঃশব্দ বজ্রপাত, তারপর এক মুহূর্তের অন্ধকার, এবং তাতে ভেসে উঠল এক প্রশ্ন, এবার কি তেহরানের পালা?